ডিয়ার স্টুডেন্ট, আমি আজকে থার্ড সেমিস্টারের ক্লাস নেব। থার্ড সেমিস্টারে তোমাদের হিস্ট্রি অনার্সে দেখবে জি আছে সিলেবাসে। তোমরা যারা সিলেবাস ডাউনলোড করেছো বা যাদের কাছে সিলেবাস আছে তারা সিলেবাসে দেখবে জিই, সেখানে তোমাদের ভীষণ ইন্টারেস্টিং কিছু টপিক পড়ানো হবে। ইন্টারেস্টিং এই কারণে বললাম, তার কারণ এতদিন পর্যন্ত তোমরা ইতিহাসে প্রাচীন যুগ, মধ্যযুগ আর আধুনিক যুগ পড়েছ, কিন্তু এই জিইতে তোমাদের কিছু একদম ডিফারেন্ট টাইপ টপিক আছে যেগুলো পড়তে তোমাদের খুব ভালো লাগবে। যে বিষয়গুলো একদমই অন্যরকম এবং বিষয়গুলো একদম নতুন, যেগুলো তোমরা আগে পড়োনি, এমনকি সেইগুলো সিলেবাসে আছে এটাও হয়তো অনেকের জানা নেই। জিইতে কী কী আছে আমি এইগুলো আলোচনা করছি। প্রথমেই জিইটা পুরোটাই হলো মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি। মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি মানেই যে আধুনিক ভারতের ইতিহাস এমনটা না। এই জিইতে তোমাদের কলোনিয়াল আর পোস্ট কলোনিয়াল আছে। কলোনিয়াল মানে ঔপনিবেশিক শাসন, এবং ঔপনিবেশিক শাসনের পরবর্তীকালের যে ভারতীয় ইতিহাস সেইগুলো আলোচনা করতে হবে, বা সেইগুলোই তোমাদের সিলেবাসে আছে। আমরা তো জানি প্যান্ডেমিকের জন্য সিলেবাসটা একেবারে ছোট করে দেওয়া হয়েছে, তাই খুব সামান্য কিছু টপিক তোমাদের এখান থেকে সিলেবাসে দেওয়া হয়েছে পড়ার জন্য, সেইগুলোই তোমরা পড়বে। সেইগুলো কি কি আমি আলোচনা করছি। আমি আবারও বলছি, জিইতে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি মানে আধুনিক ভারতের ইতিহাস। কিন্তু এখানে আধুনিক ভারতের ইতিহাস বলতে আমার এতদিন পর্যন্ত যেই আধুনিক ভারতের ইতিহাসের যেই চিত্র তোমরা জানতে, তার বাইরেও কিন্তু অনেক কিছু এখানে পড়তে হবে। তার কারণ কলোনিয়াল এবং পোস্ট কলোনিয়াল অর্থাৎ ঔপনিবেশিক শাসনের ইতিহাস, এবং পোস্ট কলোনিয়াল মানে ঔপনিবেশিক শাসনের পরবর্তীকালের যে ইতিহাস সেটাও পড়তে হবে। মানে স্বাধীনতার পরে, ব্রিটিশ শাসনের পরে ভারতবর্ষের যে ইতিহাস ছিল, বিশেষ করে রিজিওনাল যে হিস্ট্রি, যেটাকে আমরা আঞ্চলিক ইতিহাস বলি, সেইগুলো তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেইগুলো কি কি আমি যদি একেবারে তোমাদের সিলেবাস ধরে আলোচনা করি, দ্য মেকিং অফ কলোনিয়াল এক্সপেনশন অফ বেঙ্গল ফ্রম পলাশি টু দেওয়ানি। এটা খুব নর্মাল, এই ইতিহাসের গল্প বা ইতিহাসের যে সমস্ত ঘটনা সবই আমাদের জানা, যে পলাশির যুদ্ধ থেকে দেওয়ানি লাভের সময়টায় কী কী ঘটেছিল। আমি যেই জায়গাটা হাইলাইট করতে চাই সেই জায়গাটা হচ্ছে তোমাদের পরবর্তী ইউনিটগুলোতে আছে, ইম্প্যাক্ট অফ ওয়েস্টার্ন আইডিয়াস অ্যান্ড দ্য নিউ ইন্টেলিজেন্স। এইখানে একটা জিনিস বলার আছে যে ওয়েস্টার্ন আইডিয়াস, এই যে পাশ্চাত্যের কি চিন্তাধারা, ধ্যান ধারণা, তার প্রভাব কি পড়েছিল আমাদের দেশে। যেমন আমরা জানি যে রেনেসা, নবজাগরণ, তারটা কিন্তু সেই ঘটনাটা পুরোটাই আমাদের পাশ্চাত্যের অনুকরণে, ওয়েস্টার্ন অনুকরণেই হয়েছে। তার কারণ ব্রিটিশদের কাছ থেকে আমাদের শিক্ষা ব্যবস্থার প্রচুর বেশিরভাগটাই সেখান থেকে আমরা গ্রহণ করেছি। সেখান থেকে এই রেনেসা এবং রিফরমেশন, এই নবজাগরণের হাত ধরে যে একটা রিফরমেশন মানে সংস্কার হলো, আধুনিকতার ছোঁয়া পেল ভারতবর্ষ, সেইটা তো আছেই সিলেবাসে। তাছাড়া রাজা রামমোহন রায়, যেটা আমরা একদম খুব কমন, তোমরা জানো যে রেনেসা পড়তে হলে রাজা রামমোহন রায়কে বাদ দিয়ে তো রেনেসা পড়া যায় না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডিরোজিও, খুব খুব সাজেস্টিভ এবং ছোট করে জায়গাগুলো দেওয়া হয়েছে। এত আগে যেমন অনেকটা পড়তে হতো, এখন কিন্তু খুব কম করে দেওয়া হয়েছে। মানে আমরা যদি ওয়েস্টার্ন এডুকেশন বা ওয়েস্টার্ন আইডিয়াসের জায়গাটা দেখি, তাহলে সেখানে শুধু রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর আর ডিরোজিওকেই পড়তে হবে। রাজা রামমোহন রায়কে আধুনিকতার জনক বলা হয় কেন? বিদ্যাসাগরকে ট্র্যাডিশনাল মডার্নাইজার, ট্র্যাডিশনাল মানে ঐতিহ্য এবং মডার্নাইজার মানে আধুনিকতা, ঐতিহ্যবাহী আধুনিক পুরুষ বলা হতো তাকে। মানে আমরা যদি বিদ্যাসাগরকে ভাষায় বর্ণনা করি তাহলে হয়তো এরকম হবে যে একজন ধুতি পরা ভদ্রলোকও আধুনিক ছিলেন, কি করে সম্ভব সেটা। এইটাই হচ্ছে ট্র্যাডিশনাল মডার্নাইজার তাকে বলা হয়। তিনি সেই সময় বিধবা বিবাহ প্রচলন করেছিলেন। তারপর ডিরোজিও। এবার আমরা যেই টপিক মানে তোমাদের সিলেবাসে যেই জায়গাটা আছে, সেটা এই জায়গাটায় আমি একটু গুরুত্ব দিতে চাচ্ছি।
সেটা হলো পলিটিক্যাল সিনারিও অফ কলোনিয়াল বেঙ্গল। কলোনিয়াল বেঙ্গল মানে ঔপনিবেশিক শাসনকালে বাংলায় যে পলিটিক্যাল সিনারিও ছিল, রাজনৈতিক কী কী ঘটনা প্রবাহ হয়েছিল, কী কী ঘটনা ঘটেছিল, তার মধ্যে হচ্ছে ন্যাশনালিজম অ্যান্ড ন্যাশনাল মুভমেন্ট ইন কলোনিয়াল বেঙ্গল। ন্যাশনালিজম মানে জাতীয়তাবাদ, আর ন্যাশনাল মুভমেন্ট মানে এই জাতীয়তাবাদী যে আন্দোলনগুলো সেই সময় বাংলায় হয়েছিল। আমি কিন্তু আবারও বলছি, টপিকে কিন্তু বলা আছে কলোনিয়াল বেঙ্গল, মানে এটা আমাদেরকে মেইনলি বাংলাটাই হাইলাইট করতে হবে, আমাদের বাংলা। কাস্ট আইডেন্টিটি অ্যান্ড পলিটিক্স। কাস্ট আইডেন্টিটি মানে সেই সময় যে জাতি জনজাতির মধ্যে যে একটা আইডেন্টিটি ক্রাইস, তাদের আইডেন্টিটি ক্রাইসিস বলা যেতে পারে, সেই জিনিসগুলো সেই সময় নমশূদ্র আন্দোলন, রাজবংশী আন্দোলন, ক্ষত্রিয় আন্দোলন এইগুলো ঘটেছিল। এই জন্যই আমি এই জায়গাটা হাইলাইট করছি, খুব ইন্টারেস্টিং টপিক। তার কারণ এতদিন পর্যন্ত আমরা ইতিহাস পড়েছি রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আধুনিকতার জনক, এই জায়গাগুলো, কিন্তু এখানে কলোনিয়াল বেঙ্গলে মানে যেই সময় ঔপনিবেশিক শাসন চলছে সেই সময় ক্ষত্রিয় মুভমেন্ট হয়েছিল। আশ্চর্য, এই ক্ষত্রিয় মুভমেন্ট কিন্তু আমাদের উত্তরবঙ্গের একটা বড় অংশ জুড়ে। রাজবংশী আন্দোলন নাম শুনলেই আমাদের নর্থ বেঙ্গলের কথাটা সবার আগে আমাদের চোখের সামনে ভেসে ওঠে। এই জায়গাগুলোই আমি বেশি আলোকপাত করতে চাচ্ছি, যে এতদিন পর্যন্ত তো আমরা সেইভাবে নর্থ বেঙ্গলের ইতিহাস পড়িনি। বলা যেতে পারে তোমাদের সৌভাগ্য যে তোমাদের সিলেবাসে এইগুলো যোগ করা হয়েছে, যে নর্থ বেঙ্গলের যে একটা ইতিহাস আছে, উত্তরবঙ্গের যে একটা সুন্দর ইতিহাস আছে, সুন্দরই বলবো, এবং ভীষণ ইন্টারেস্টিং ইতিহাস, এবং পলিটিক্যাল হিস্ট্রিও বলতে পারি, যে রাজনৈতিক একটা ইতিহাস চর্চা বা ইতিহাসের যে সমস্ত বিভিন্ন দিকগুলো, সেটা নর্থ বেঙ্গলেও আছে, উত্তরবঙ্গেও আছে। আমরা শুধু বাংলা, পশ্চিমবাংলায়, ভারতবর্ষ, অন্যান্য জায়গার ইতিহাস পড়েছি, কিন্তু এই জিইতে তোমরা কিন্তু পার্টিকুলারলি নর্থ বেঙ্গলের পলিটিক্যাল সিনারিও পড়বে। সেই সময় নমশূদ্রদের আইডেন্টিটি ক্রাইস হয়েছিল। নমশূদ্র কারা, তাদের যে এই জায়গাগুলো, কারণ একটা সময় পর্যন্ত ব্রাহ্মণ্যবাদ সমাজে আধিপত্য বিস্তার করেছিল, কিন্তু এই জাতপাতের ছোঁয়াছুঁই এবং এই যে জাতিবিদ্বেষ, এখান থেকে বেরিয়ে এসে যারা সমাজের একটা সময় পর্যন্ত সমাজের ভীষণ নিচু স্তরে থাকতো, তাদের যে একটা ওঠা বা তাদের যে উত্থান, সেটা কি করে সম্ভব হলো? নমশূদ্র আন্দোলন, রাজবংশী ক্ষত্রিয় আইডেন্টিটি মুভমেন্ট, কুচবিহারের ইতিহাস তোমরা যখন পড়বে, তোমাদের সিলেবাসে আছে কেপিপি আন্দোলন, তারপর কামতাপুরী আন্দোলন, সেই জায়গায় কিন্তু এই আন্দোলনগুলোর কথা বলা আছে। এইগুলো ভীষণ ইন্টারেস্টিং একটা জায়গা, তার কারণ সুন্দরভাবে এগুলো পড়া যায়। আমাদের রাজবংশী উত্তরবঙ্গ বলতেই আমরা উত্তরবঙ্গের প্রাণ ভাওয়াইয়া সঙ্গীত, যেটা রাজবংশীদের ভাওয়াইয়া সঙ্গীত, তাদেরই উদ্ভব বলা যেতে পারে, সেখান থেকে এই জিনিসগুলো পড়তে হবে। ক্ষত্রিয় মুভমেন্ট, তোমাদের ইউনিভার্সিটি যার নামে, ঠাকুর পঞ্চানন বর্মা, তিনি ক্ষত্রিয় মুভমেন্টের রূপকার ছিলেন বলা যেতে পারে। তার হাত ধরে এই ক্ষত্রিয় মুভমেন্ট হয়েছিল। এই জায়গাগুলো ভীষণ, যার নামে ইউনিভার্সিটি, তিনি একজন মহান রূপকার। এক কথায় বলা যেতে পারে, আমরা যদি বাংলার নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়কে ধরি, আমরা কিন্তু আধুনিকতার প্রাণপুরুষ কিন্তু ঠাকুর পঞ্চানন বর্মাকেও বলতে পারি উত্তরবঙ্গের ক্ষেত্রে এবং রাজবংশী জাতির ক্ষেত্রে। তিনি একজন বড় একটা কি বলবো, আইডিয়াল পার্সন বলা যেতে পারে এই এলাকার জন্য, এই অঞ্চলের জন্য, এই রিজনের জন্য। ঠাকুর পঞ্চানন কিন্তু একটা অনেক বড় নাম। তার যে ক্ষত্রিয় মুভমেন্ট, সেটা তোমাদের সিলেবাসে আছে। লাস্ট ইউনিট আছে একটা, সেটা হচ্ছে বেঙ্গল আফটার পার্টিশন। বেঙ্গল আফটার পার্টিশন মানে 1947 সালে যখন ভারত স্বাধীন হয়ে গেল, তারপর যখন পূর্ব পাকিস্তান ভাগ হয়ে যাওয়ার পর, বাংলাদেশের দেশ বিভাগের পর, তেভাগা মুভমেন্ট অ্যান্ড ইটস ইম্প্যাক্ট, এটা একটা দারুণ বিষয়, যে তেভাগা আন্দোলন তোমাদের পড়তে হবে।
আমরা জানি যে জমির সাথে রিলেটেড তেভাগা আন্দোলন, কৃষকরা এই আন্দোলন করেছিল, জমিদার এবং জোতদারদের বিরুদ্ধে এই তেভাগা আন্দোলন হয়েছিল। আমি আবারও এই টপিকগুলো হাইলাইট করছি তার কারণ খুব সুন্দর জির যে সিলেবাসটা সেটা খুব সুন্দর জিনিস তোমাদের পড়তে হবে, যেটা তোমরা এতদিন ইতিহাসে পড়োনি। সুন্দর সুন্দর জিনিস এই কারণেই বলছি, কারণ একই রকম পড়া পড়তে হয়তো আমাদেরও ভালো লাগে না, তার থেকে বেরিয়ে গিয়ে একটা অন্য রকমের ইতিহাস, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের ইতিহাস যখন আমাদের পড়তে হচ্ছে, স্বাভাবিকভাবে ছাত্রছাত্রীদের একটা আগ্রহ থাকেই যে ইউনিভার্সিটি কুচবিহার পঞ্চানন বর্মা ইনি কে ছিলেন, কেন তার নামে ইউনিভার্সিটি হয়েছে। আমি বলছি না সেইগুলো পড়তে হবে, তোমরা ক্ষত্রিয় মুভমেন্ট পড়লেই জানতে পারবে যে কেন পঞ্চানন বর্মার নামে ইউনিভার্সিটি হলো, পঞ্চানন বর্মার কী ভূমিকা আছে উত্তরবঙ্গের জন্য এবং কুচবিহারের জন্য। তারপর তেভাগা আন্দোলনের কথায় আসছিলাম। তেভাগা আন্দোলন এক জোতদার এবং জমিদারদের বিরুদ্ধে সাধারণ কৃষক আন্দোলন হয়েছিল। তেভাগা আন্দোলন কিন্তু ব্যাপক সাড়া ফেলেছিল গোটা বাংলায় বলা যেতে পারে। তেভাগা আন্দোলনের ফলেই কিন্তু কৃষকদের জমির ওপর যে অধিকার সেটা পুনঃপ্রতিষ্ঠিত হয়, ভীষণ আলোড়ন সৃষ্টি করেছিল। এই 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 টপিকগুলোই তোমাদের জিইতে পড়তে হবে। আমি আবারও বলছি, যেহেতু মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, শুধু মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, এতদিন পর্যন্ত আধুনিক ভারতের ইতিহাসে আমরা অনেক রকম জিনিস পড়েছি, এখানে কিন্তু সেটা নেই। এই মডার্ন ইন্ডিয়া মানে সিলেবাসে এখানে কলোনিয়াল, পোস্ট কলোনিয়াল বেঙ্গল। কলোনিয়াল মানে ঔপনিবেশিক শাসনে বাংলার অবস্থা কীরকম ছিল, পলিটিক্যাল সিনারিও, রাজনৈতিক অবস্থা কীরকম ছিল। পোস্ট কলোনিয়াল বেঙ্গল মানে স্বাধীনতার পরবর্তীকালে ব্রিটিশ শাসনের পর বাংলার রাজনৈতিক অবস্থা কেমন ছিল। এই যে বিভিন্ন এজিটেশনগুলো মানে মুভমেন্টগুলো মানে আন্দোলনগুলো, এই আন্দোলনগুলো কেন হলো, কী জন্য হলো। আইডেন্টিটি ক্রাইসিস কথাটা খুব একটা জ্বলন্ত ইস্যু বলা যেতে পারে। এই আইডেন্টিটি ক্রাইসিস ক্ষত্রিয়দের মধ্যে হয়েছিল, রাজবংশীদের মধ্যে হয়েছিল, নমশূদ্রদের মধ্যে হয়েছিল। এই আন্দোলনগুলো কিভাবে হলো, কার হাত ধরে হলো, কারা এই আন্দোলনের সাথে যুক্ত এবং সামনের সারিতে থেকে এই আন্দোলনগুলোকে কারা লিড করেছিল, আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছিল, এই আন্দোলনের কোথায় কোথায় কী প্রভাব পড়েছিল তার একটা গুরুত্ব। তারপর কাস্ট আইডেন্টিটি অ্যান্ড পলিটিক্স, আমি বললাম যে জাতির যে একটা বিভাজন, জাতির যে বিভাগ, সেটার একটা বড় পোর্শন আছে। তেভাগা আন্দোলন খুব ইন্টারেস্টিং বিষয় এগুলো, হয়তো আলোচনা করলে আরও জিনিস আমরা জানবো ক্লাস চলাকালীন। আমি ক্লাস নিতে নিতে বলবো, আমি তোমাদের আমি জির ক্লাস নেব, এই জন্য এই জিনিসগুলো আলোচনা করলাম। কারণ তোমরা সিলেবাস দেখবে, এবার প্রত্যেকের প্রতি বছর একটা করে প্রশ্ন থাকে যে ম্যাডাম কী বই পড়ব। প্রথমেই বলি, আমাদের কলেজের লাইব্রেরিতে উত্তরবঙ্গের অনেকগুলো ভালো ভালো বই আছে, কিন্তু এখন প্যান্ডেমিকের জন্য তো তোমরা লাইব্রেরি ব্যবহার করতে পারবে না। তোমাদের এই সিলেবাস, জিইর সিলেবাসে যদি কারো কোনো বই কিংবা কোনো রকম কোনো সাহায্যের দরকার হয় তোমরা জানাবে। থার্ড সেমিস্টারের স্টুডেন্টদের বলছি, আমি আমার কাছে যেই সমস্ত তথ্য কিংবা যা মেটেরিয়ালস আছে আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। কারণ খুব রেয়ার কালেকশান, এগুলো থাকে না সব সময়। তোমরা হয়তো সাধারণ তেভাগা আন্দোলনের বই তোমরা পেয়ে যাবে, অনেক আধুনিক ভারতের ইতিহাসের বইয়ে তেভাগা আন্দোলন সম্পর্কে আছে, কিন্তু রাজবংশী আন্দোলন, ক্ষত্রিয় মুভমেন্ট, নমশূদ্র আন্দোলন এইগুলো সব বইতে নেই। এই ক্লাসটা নেওয়ার কারণ হচ্ছে এর সাথে রিলেটেড কারোর যদি কিছু প্রবলেম থাকে বা জানতে ইচ্ছে করে, কারোর যদি কোনো বইয়ের দরকার হয়, আমার সাথে একটু যোগাযোগ করবে ফোনে, আমি চেষ্টা করব তোমাদের দিয়ে দেওয়ার সেই মেটেরিয়ালসগুলো। বাকি ওয়েস্টার্ন এডুকেশন বা ইম্প্যাক্ট অফ ওয়েস্টার্ন কালচার, রেনেসা পিরিয়ড, রিফরমেশন পিরিয়ডের যেই ঘটনা প্রবাহগুলো বা যেই টপিকগুলো, সেইগুলো তোমরা আধুনিক ভারতের ইতিহাসের অনেক ভালো ভালো বই আছে, সেই বইগুলোতে তোমরা এখান থেকে প্রচুর জিনিস পেয়ে যাবে, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডিরোজিও সম্পর্কে। কিন্তু ওই যে বললাম যে এই জিতে সবথেকে ইন্টারেস্টিং টপিক হলো আমাদের উত্তরবঙ্গ বা নর্থ বেঙ্গলের যে আন্দোলনগুলো হয়েছিল, নর্থ বেঙ্গলের যে সমস্ত বার্নিং ইস্যু সেইগুলো।
আমি প্রথম যখন থার্ড সেমিস্টারের প্রথম ক্লাসটাতে তোমরা দেখবে আমি আলোচনা করেছিলাম যে ইতিহাসের তো এখন আর ওই ধারাবাহিকতা নেই, অনেক নতুন জিনিস ইতিহাসে সংযোজন হয়েছে। তার মধ্যে এই জিনিসটা ভীষণ সুন্দরভাবে সংযোজন করা হয়েছে, কারণ আমরা উত্তরবঙ্গের মানুষ। এখানকার যে একটা ইতিহাস, এখানকার মাটির ইতিহাস, সেটাও স্টুডেন্টদের জানতে হবে। এখানকার তেভাগা আন্দোলনের কথাই যদি বলছি, তেভাগা আন্দোলনেরও কিন্তু জন্ম এই উত্তরবঙ্গেই হয়েছিল। ঠিক সেই রকমভাবেই এই গোটা সিলেবাসটা খুব সুন্দর, পড়ার টপিক একদম কম, খুব ইন্টারেস্টিং। আমি প্রথমগুলো আলোচনার একটু বাইরেই রাখছি, কারণ এগুলো কমন টপিক, প্রচুর বইয়ে পাবে, প্রচুর তথ্য রয়েছে। কিন্তু তার বাইরে গিয়ে আমরা যখনই কলোনিয়াল বেঙ্গলের স্পেশাল নর্থ বেঙ্গলটা পড়তে শুরু করব, তখন কিন্তু তোমাদের একটু ভালো তথ্যের প্রয়োজন হবে। তবে মাঝে মধ্যে নিউজ পেপার ফলো করে তোমরা দেখতে পারো, এইসব ইস্যুগুলোর ওপর অনেক লেখা থাকে। তাছাড়া কলেজ যখন স্বাভাবিক হবে, তখন তোমরা কলেজের লাইব্রেরিতে এই রিলেটেড প্রচুর বই পাবে। আর এখন যদি দরকার হয় আমাকে জানাবে, আমি চেষ্টা করব সেইগুলো দিয়ে দেওয়ার। এর পরের ক্লাসগুলোতে আমি নর্থ বেঙ্গল নিয়ে তোমাদের এই আন্দোলনগুলো যে বা আইডেন্টিটি ক্রাইসিসের যে মুভমেন্টগুলো হয়েছিল সেগুলো নিয়ে আলোচনা করব।